তা আমি যখন বললাম যে ওই গল্পে মান্না ভাই তো আরেকটু ভালো করতো, মানে আমার কাছে মনে হতো মান্না ভাই তো এটা মানে একটু মানে ফাঁকি দিয়েছে, মানে এরকম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা আরেকটু বেটার করতে হবে। তো মান্না ভাই গল্পটা প্রায় 8 থেকে 10 বছর আগে চলে গেছে। তো 10 বছর পরে সেই গল্পটাই আবার রিমেক করে আমরা করলাম। ছবিটির নাম ছিল গ্যাংস্টার। একটা জরিপে দেখা গেছে 2টা বছর মান্না ভাইয়ের কাছে হায়েস্ট ছবি থাকতো, কিন্তু ছবির লিস্টে গিয়ে দেখা যায় তার চেয়ে 4টা ছবি আমার বেশি। একক নায়ক তো তখন টাফ ছিল, একক নায়ক হওয়া। আমি পাচ্ছিলাম রুবেল ভাইয়ের সাথে, তো ওই ছবি তো খুব মানে শুধু বাম্পার হিট বললে চলবে না, মানে একটা হ্যাবক সৃষ্টি করে লম্পট ছবিটা। দেন খোকন ভাই আরেকটি ছবি করে চরদিগের শত্রু। তারপর আমি মান্না ভাইয়ের সাথে একটা ছবি পাই, আচ্ছা, গণধোলাই। তো এই ছবিগুলো যখন একচাটিয়া ব্যবসা করছে তখন আমি দেখলাম যে সবাই ডুয়েট চিন্তা করছে। তা আমাকে সিঙ্গেল হতে হলে কি করতে হবে, যে আমি যদি একক, সাধারণত ডুয়েট থেকে সিঙ্গেল হওয়ার খুব কষ্টের, হ্যাঁ। তা সবাই আমাকে চিন্তা করছে যে রুবেল ভাই থাকবে না তো মান্না ভাই থাকবে, দুজন একজন, বা আমি থাকবো আমিন খান থাকবো, এরকম দুজন, মানে দুজনের একজন থাকবো। আমাকে একটা গল্প চুজ করতে হবে এবং আমাকে কিছু অভিনয়ের ধাঁচ চেঞ্জ করতে হবে। মানে এই জিনিসটা আমাদের মানে শ্রদ্ধেয় যারা আর্টিস্ট বড় ভাই ছিলেন, তার মধ্যে একজন আমার প্রিয় একজনই ছিলেন সাদেক বাচ্চু ভাই। আমি দেখেছি আপনার প্রোগ্রামটা, যেদিন সাদেক বাচ্চু ভাই এখানে আসছে, আমি কয়েকবারই দেখছি এই প্রোগ্রামটা, মানে খুবই ভালো লাগছে। এবং লাস্ট সে যখন মারা গেছে তখন আমি তার কবরেও আমি মানে গিয়েছি, কারণ করোনার টাইমে তখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে দিচ্ছিল না, এবং গোরস্থানও দিচ্ছিল না যে এই জায়গায় দেওয়া যাবে না। তারপর আমাদের জায়েদ খুব করে তার এলাকাতেই সেখানে মাটি দিতে পারছে। তাদের সাথে আলাপ করতাম, বাচ্চু ভাই অনেক ধরনের সাজেশন দিত। তারপর দেখলাম আমরা প্যাটার্নটা একটু চেঞ্জ করলাম, যে অ্যাক্টিংয়ের প্যাটার্নটা চেঞ্জ করাতে আর কিছু গল্প চুজ করলাম, যে এই গল্প এখন কোন প্রডিউসার তো নিতে সাহস পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমি এবং আমার একটা ফ্রেন্ড ছিল, তারা দুজনে মিলে, মানে আমরা দুজনে মিলে একটা প্রোডাকশন করলাম। সেই প্রোডাকশনটা ছিল আমাদের যে নিজেদের হাউস থেকে হলেও একক নায়ক হবে না, একক নায়ক হব। এবং এটা টেস্ট, যে অভিনয় নেশাটা তখন চেপে বসছে। অবশ্যই তখন এটা ছাড়া কিছু দেখছি না এবং কিছু বুঝিও না। তারপর একটা গল্প চুজ করলাম, যে শুধু নায়ক, ওই জায়গায় নায়িকার কোনো ভূমিকা থাকবে না, ভাই থাকবে, মানে গল্প থাকবে পুলিশের উপর একটা গল্প। সেই গল্পে খুবই সুন্দর, মানে এই টাইপের গল্পটা একবার মান্না ভাইও করছে, তো ওইটারই ছায়া আমি মান্না ভাইকে দেখছি, এবং অ্যাক্টিংটা মান্না ভাইয়ের টাইপ। তা আমি যখন বললাম যে ওই গল্পে মান্না ভাই তো আরেকটু ভালো করতো, মানে আমার কাছে মনে হতো মান্না ভাই তো এটা মানে একটু মানে ফাঁকি দিয়েছে, মানে এরকম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা আরেকটু বেটার করতে হবে। তো মান্না ভাই গল্পটা প্রায় 8 থেকে 10 বছর আগে চলে গেছে। তো 10 বছর পরে সেই গল্পটাই আবার রিমেক করে আমরা করলাম। ছবিটির নাম ছিল গ্যাংস্টার। এবং একটি ঈদে রিলিজ হয় ছবি, 7টি ছবি একসাথে রিলিজ হয়, তার মধ্যে 1 নম্বর ছবি ছিল এটা, প্রথম ছবি। এবং তখনকার যে সেন্সর বোর্ডে যারা ছিলেন, তথ্য মন্ত্রণালয়ে যারা ছিলেন, তারও প্রশংসা করছে এই ছবিটি। এবং তখন তো মান্না ভাই ছবি সেই ঈদে রিলিজ হয়েছে, রুস্তম ছবি রিলিজ হয়েছে, তার পাশাপাশি এই ছবিটি আমার। আপনার ওস্তাদের ছবি রিলিজ ছিল ওই ঈদে সমুদ্র রুবের ছবি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন আপনি একক হিরো যখন, তখন আপনার আশপাশের কলিগরা, মানে মান্না ভাই থেকে শুরু করে কেমন অ্যাপ্রিশিয়েট করলো? মানে কলিগরা তো আসলে প্রফেশনাল জায়গা থেকে ঈর্ষায় ভোগে, এটা তো তারা বলতে পারবে, কিন্তু আমার কাছে আমি এগুলো কখনোই খেয়াল করতাম না, বা আমি এটাকে সে কি বললো সেটাও আমি চিন্তা করতাম না, বা কেউ আমাকে খারাপ বলছে তার মুখ দিয়ে সে বলছে, আমি তো খারাপ করছি কিনা সেটা আমি দেখবো। কিন্তু এমন হয়েছে, এমন নাকি সবার জীবনে হয় যে আপনি ছবিতে কাস্টিং হলেন বা কোনো একটা ছবিতে আলোচনা হলো, কিন্তু ফাইনালি আর হলো না, অন্য কেউ কাজটা করলো খুব চূড়ান্ত পর্যায়ে, যে এরকম বাদ পড়েছেন কবার? অনেক পড়েছেন না? অনেক পড়েছি। আপনার কাছে মানুষরা হয়তো এই পলিটিক্সটা করেছে, হ্যাঁ, তারপর আবার হাসতে হয়, তার সামনে বসে হাসতে হয়, কথা বলতে হয়, এবং অনেক কিছুই বলতে হয়, কারণ আমি যেই কাজগুলো করেছি তার মধ্যে উল্লেখযোগ্য একটা, যেরকম ছবির নাম ছিল, নামটাই বলি, বাঁচাও। এই ছবিতে আমি আমার মহরত শুটিং সাভার, কিন্তু আরেকজনের শুটিং এফডিসিতে, যার 2 ঘন্টা শুটিং করে দিলে ছবিটা শেষ হয়ে যায়, আর আমি যখন সাভারে ঢুকে যাব ওইখানে আমার 10 দিন একটানা থাকতে হবে। তো এই ছবিটা সেন্সার হবে না, এই ছবিটা রিলিজের ডেট পাবে না, মানে এরকম একটা ব্যাপার ছিল। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, সাভার যাওয়ার আগে এই 2 ঘন্টা তার কাজটা করে দিয়ে আমি যাব। হয়তো সাভার যেতে 1 ঘন্টা লেট হবে, যেহেতু মহরত আজকে শুরু হচ্ছে, 1 ঘন্টা লেটে আমি ঢুকি, এরকম একটা
চিন্তা করে আমি এফডিসিতে কাজ করছি। কাজ করতে গিয়ে 2 ঘন্টা কাজই করেছি, কিন্তু যাওয়ার পথে জ্যামে পড়ে যাই আমি, আরও 2 ঘন্টা লেট হয়ে যায়, টোটালি 4 ঘন্টা। এখন যার ছবিতে কাজ করতে যাচ্ছি সে একজন বড় মাপের ডিরেক্টর, যিনি মান্না ভাইকে নিয়ে সবসময় কাজ করেন। এই প্রথম ওই ছবিতে মান্না ভাইকে বাদ দিয়েছে, আমাকে নিয়েছে। তো আমি যেহেতু 4 ঘন্টা পরে গেছি, তখন তার আশেপাশের লোকগুলো বলল যে আপনাকে তো পাত্তাই দিচ্ছে না, যে উনি তো আরো বড় হিরো হয়ে গেছে, ওই সেই এরও অনেক কথাবার্তা বলছে। তারপর যাওয়ার পরে আমি তার মুখটা খুব কালো দেখি। ও যাই হোক, আমি বললাম যে সরি, আমি কাজেই ছিলাম, আমি তো এমন না যে কোথাও বাসায় ঘুমাইছিলাম বা কোথাও আড্ডা মারছিলাম, আমি কিন্তু শুটিংয়েই ছিলাম এফডিসিতে। আমি কখনো শুটিংয়ের বাইরে কাজের ফাঁকি দিইনি, এটা আমার ইতিহাস। অন্য কাজের জন্য আপনার শুটিং ফাঁসাননি কখনোই না, নিজের কাজের জন্যও না, যে আমার নিজের ব্যক্তিগত কাজ আছে, যে শুটিংটা থাক আমি আমার কাজটা সারি, এটাও করিনি কখনো, বরঞ্চ শুটিংয়ের কাজটাকে শেষ। তারপরে ওই ছবিটা করলেন না? তারপরে যে জন্য মজার জিনিসটা বলছি, আমি শুটিং করলাম বেলা 1টা থেকে রাত 10টা পর্যন্ত, নন স্টপ, প্রায় 14টা সিন করেছি। এবং আপনি দেখবেন ওটা কপি ছবি ছিল, সম্ভবত গঙ্গাজল হিন্দির ছবির কপি ছিল, তখন অনেক টাফ সিনগুলো ছিল। তো 14টা সিন করেছি। সেদিন ছিল শবে বরাত, সবাই সাভার থেকে চলে আসছে, বাসার দিকে যাচ্ছে, নামাজ পড়বে সারা রাত, তারপরে আসবে। তখন আমি জিজ্ঞেস করলাম যে তা আমি বাসায় যাই, আমি আর সাভারে থেকে কি করব, সকালে চলে আসবো। তা আমাকে আর কোনো সদুত্তর দেয়নি, সে চলে যায়। তখন চিফ এস্টের সাথে কথা বললে তা বললাম ঠিক আছে, আমি 8টার মধ্যে চলে আসবো, আমি যাই। তারপর গেলাম সারা রাত, যেহেতু শবে বরাতের নামাজ পড়ি, অনেক সময় সারা রাত নামাজ পড়ি। ঠিক সকাল 7টার সময় আমার ফোনটা আসে, তখন ঘুমাইছিলাম। আমি জানি যে আমার এখান থেকে উত্তরা থেকে যেতে টাইমটা বেশি একটা লাগবে না। 7:30 দিকে ফোনটা ধরে তখন বললো যে হিরো, একজন প্রোডাকশন ম্যানেজার ফোন করলো যে অনেক কিছু হয়েছে, এক কাজ করেন, ভাই আপনাকে না বলছে যাওয়ার জন্য। না বলছে এভাবে একদিন শুট করার পরে? তো আমি বললাম আমি তার সাথে কথা বলি। কথা বলতে পারেন, কিন্তু লাভ হবে না। তখন আমাদের প্রযোজক সমিতির প্রেসিডেন্ট ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর আলম, তারপর দীপু ভাই ছিলেন সেক্রেটারি, শরীফুদ্দিন খান দীপু। তাদেরকে ফোন দিই, তখন তারা বললো যে কাজ করো, যেহেতু নাই করে ফেলছে তুমি আর রিকোয়েস্ট করতে যাবা কেন? আমি বললাম দেখেন, যদি কারণ একটা ছবি তো, কারণ গল্পটা সুন্দর, আর এই ডিরেক্টরের সাথে আমার ফার্স্ট হতে যাচ্ছে, কারণ দরকার নাই। অবশ্যই যেহেতু দরকার নাই বলছে, তখন তো আমাকে টাকাটা ফেরত দিতে হবে, তার সাইনিং মানিটা ফেরত দিতে হবে আমার। আমি সোজাসুজি এফডিসি আসলাম। আমি এফডিসি আসতে যতক্ষণ সময় না নিচ্ছি, তার আগে সাভারে আরেক হিরো পৌঁছায় যায়। আমি একটা খবর নিলাম, মান্না পৌঁছা যায় না, মান্না ভাই না, যেহেতু মান্না ভাইকে অফ করে দিছে, মানে সে কাজ করছে না, তখন আরেক হিরো যায়, মান্না ভাইয়ের মতোই লম্বা আরেকটা হিরো চলে যায়, ওইখানে গিয়ে ছবিতে কাজ করেন। আমি আমার টাকা আমি ফেরত দিয়ে দিই। এরকম আরও দু একটা আছে, মানে এটা আমার খুব মানে উল্লেখযোগ্য একটি ছবি। রাইট। তার মানে এগুলো আসলে পলিটিক্স বলবেন না নিজস্ব ভুল বলবেন, কোনটা? এটা হয়তো আমার ভুল, আমি আরেকজনের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি করেছি। আচ্ছা আচ্ছা। আপনি প্রচণ্ড ইমোশনাল একটা হিরো, এটা রুবেল ভাই বেশ ইন্টারভিউতে বলেছেন, এবং বলেছেন যে খুব যোগ বিয়োগ অঙ্কটা আপনি খুব কম বোঝেন, আপনি এত ট্যালেন্টেড একজন হিরো, এবং সেই ক্ষেত্রে আরও অনেকটা সময় আপনি ইন্ডাস্ট্রি রোল করার প্রয়োজন ছিল, এবং সেই জায়গাটা আপনার ছিল। মূলত আপনার এই রুবেল ভাইয়ের প্রশ্নে কি মনে হয় আপনার কাছে, এটা কি সত্যিকার অর্থে জাস্টিফাই করে বলেছেন, নাকি সত্যি অর্থে কিছু অঙ্কে আপনার ভুল ছিল? আপনি ফেম পেয়েছেন, আপনি স্টারডমের চূড়ান্ত জায়গায় গিয়েছেন, আপনি এই ফিল্ম ইন্ডাস্ট্রি একসময় রোল করেছেন। আমার ওস্তাদ রুবেল ভাই যে কথাটা বলছে, তার অ্যাঙ্গেল থেকে সে সঠিক কথাটা বলছে। হ্যাঁ, এবং হয়তোবা যে আমার ভুল ছিল, কিন্তু আমার জায়গায় যে ইমোশন যে কথাটা বললেন না, যে হ্যাঁ ইমোশনটা ছিল যে আমি এত কাজ করেছি, কাদের জন্য? আমার জন্য না মানে যারা প্রযোজক ছিল, পরিচালক ছিল, তাদের জন্য? মানে এই জায়গাটা আমি যখন প্রশ্ন করি, তখন দেখলাম যে না, আসলে ফিল্মে ওই যে মান্না ভাইয়ের কথাটাই আসে, কেউ কারো না, ফিল্মে কেউ কারো না। এটা অনেক সময় ভুলে যাই। আমাকে খোকন ভাই যখন আমি তার থেকে বের হয়ে আমি বাইরের ছবি করছিলাম, তখন খোকন ভাই একটি কথা বলল, মানে ওই যে ওস্তাদ হিসেবে যে আদেশ উপদেশ দেন, দুটি কথাই বলতো সে, কখনো লোকালয়ে যাবা না, কখনো নিজেকে বিক্রি করবা না, টাকার পিছনে দৌড়াবা না, কাজের পিছনে দৌড়াবা। জাস্ট এই যে কথাগুলো, এই কথাগুলো আমি সবসময় মানে মেনে চলতাম। আচ্ছা, এখন আমার ফিল্মের একজন প্রযোজক আসে যদি, যে আমি একটা গল্প নিয়ে আসলাম, যে আমি একটা ছবি বানাবো আপনাকে নিয়ে, তখন আমি গল্পটা শুনতাম, তখন আমি এটা জিজ্ঞেসও করতাম না এটা টেকনিশিয়ান কে,
হ্যাঁ, আমি শুধু কোয়াটেস্ট জিজ্ঞেস করতাম, যে বেটার কোয়াটেস্ট নেওয়ার চিন্তা করতাম সবসময়। হয়তো হতো না, কারণ আমাদের বাজেটটা, তখনকার বাজেটগুলো সব অল্প বাজেট ছিল। স্বল্প বাজেটের মধ্যে যে ছবিগুলো হতো সেগুলো বেশিরভাগই আমার হাতে আসতো। আচ্ছা। এবং একটা জরিপে দেখা গেছে 2টা বছর মান্না ভাইয়ের কাছে হায়েস্ট ছবি থাকতো, কিন্তু ছবির লিস্টে গিয়ে দেখা যায় তার চেয়ে 4টা ছবি আমার বেশি। আপনার বেশি? আমার বেশি। দেন মান্না ভাই তখন একটু মানে তার অ্যাঙ্গেলে সে চিন্তা করলো যে ওর হাতে বেশি ছবি, আমার হাতে বেশি ছবি কম কেন। তারপরে বাকি যারা হিরো আছে তাদের তো মানে 2-4টা করে আছে, কিন্তু এই যে বছরে যে একটা জরিপ, এই জরিপে এতটা ছবি রিলিজ হয়েছে, এতটা ছবি হাতে, তা আমার সংখ্যাটা বেশি, কারণটা কি? সে জায়গায় খুঁজে দেখে যে আমাকে যারা শিডিউল দেন, ডিরেক্টর 15 দিন শিডিউল নেন। আমি 15 দিনের বেশি কখনোই আমি শিডিউল দিতাম না। হয়তো 2-1জন ডিরেক্টর ছিল যে না, তাদের হবে না, তখন তাদেরকে দিতে হতো। আমার কথা হলো শুধু আমি ওয়েস্ট করবো কেন, মানে আমি শিডিউল আমি নষ্ট করবো কেন? আপনার যা প্রয়োজন আমি তাই দিব। একটা ছবিতে প্রায় তখন সিকোয়েন্স যেটা থাকতো 60 থেকে 65টা সিনের একটা ছবি হতো। এর মধ্যে 4টা গান থাকতো, 6টা 7টা ফাইট থাকতো। আমার কতটুকু আছে সেটা আমি তখন মেপে নিতাম। মেপে নিয়ে আমি 15 দিন দিতাম। আমি সব ছবি 10 দিনে শেষ করতাম। 10 দিনে। এটা আপনার হিডেন টেকনিক ছিল? এটি আমার টেকনিক ছিল, যে টেকনিকের কারণে অন্যান্য হিরোরা আমাকে মানে কি বলে বয়কটের মতো, যেটা যে না ওর সাথে কাজ করবো না। কারণ আমার সাথে কাজ করুন, আমি যে ফার্স্ট কাজটা করি, আমি যে সময়টা নষ্ট করি না, জাস্ট সকাল 9টায় আমি ওপেন, কাজ শুরু 9টায় কাজ শুরু। অনেকে 9টায় এফডিসি ঢোকে, আর আমি 9টা অলরেডি কাজ শুরু করে দিই। 9টা থেকে 12টার মধ্যে আমার এক শিফটের একটা কাজ শেষ হয়ে যায়। আচ্ছা। যেটা আমি করি সেটা আরেকজন করতে পারবে না। ওই কাজটাই অন্য কোনো হিরো, এটা আমি প্রাউড ফিল করি না, অন্য আরেক হিরো এটা 2 শিফট লাগবে, আমি যেটা 12টার মধ্যে শেষ করি। এবং কাজের মধ্যে কখনো যে এত দ্রুত কাজ করতে গিয়ে কখনো সব কাজ নষ্ট হয়ে যাচ্ছে বা একই রকম কাজ হয়েছে, তা কিন্তু না। প্রতিটা কাজের মধ্যে চেঞ্জ থাকতো।